সব আইনের ধারা পড়তে হবে এবং মনে রাখতে হবে, কারণ পড়ার কোনো বিকল্প নাই এবং পড়তে হবে সব। তো সাক্ষ্য আইন 1872, এই সাক্ষ্য আইন আছে এক ধারায় শিরোনাম আছে, দুই ধারা আছে, দুই ধারা বাতিল। 3 ধারা আছে অনুমান করতে পারবে, অনুমান করবে বা চূড়ান্ত প্রমাণ। 4 ধারা আছে অনুমান, আদালত কোন বিষয় ধরে নিতে কোনো বিষয় ধরে নিতে পারেন, মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা ধরে নিতে পারে। অনুমান করবে, আদালত কোনো বিষয়ে অবশ্যই ধরে নেবেন, সেখানে উক্ত বিষয়ে মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রমাণিত বলে গণ্য হবে। চূড়ান্ত প্রমাণটা হচ্ছে এরকম, যখন একটি বিষয়কে অপর একটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ বলে ঘোষণা করা, তখন আদালত প্রথম বিষয়টি প্রমাণিত হলে অপর বিষয় প্রমাণিত বলে গণ্য করবে। আর 5 ধারাতে আছে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক ঘটনার সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। 6 ধারাতে আছে যে সকল ঘটনা একই কার্যের অংশ সেগুলোর প্রাসঙ্গিক। 7 ধারাতে আছে যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিমাপ। 8 ধারাতে আছে উদ্দেশ্য, প্রস্তুতি এবং পরবর্তী আচরণ। 9 ধারাতে প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা ও অবতারণার জন্য প্রয়োজনীয় ঘটনা। 10 নম্বর আছে অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ। 11 ধারাতে আছে যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো প্রাসঙ্গিক হয়। যেমন কোনো অপরাধের সময় অপরাধী বলতেছে আমি ওই সময় যখন অপরাধটা সংঘটিত হয় সেই সময় আমি ছিলাম না, এটাকে বলা হয় পিলিয় পেলিবি। আর 12 ধারাতে আছে ক্ষতিপূরণের মামলায় যেসব ঘটনা আদালত কর্তৃক ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে সেগুলো প্রাসঙ্গিক। আর 13 ধারাতে আছে যখন অধিকার বা প্রথা প্রশ্নরত হচ্ছে ঘটনা প্রাসঙ্গিক। আর 14 ধারাতে আছে যে সব ঘটনা মনের বা দেহের অবস্থা বা দৈহিক উপলব্ধি সম্বন্ধে ইঙ্গিত দেয়। আর 15 ধারাতে আছে কোনো কাজ আকস্মিক বা স্থির হবে, এই প্রশ্নে যেসব ঘটনা প্রভাব থাকে। আর 16 ধারাতে আছে কার্যক্ষেত্রে অনুসৃত কোনো রীতির অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। 17 ধারা আছে স্বীকার বা বিবেচ্য ও প্রাসঙ্গিক ঘটনার সম্বন্ধে ইঙ্গিত দেয়। 18 ধারাতে আছে স্বীকৃতি, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির স্বীকারই হচ্ছে স্বীকৃতি। 19 ধারাতে আছে মামলার পক্ষের সাথে যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে সেরূপ ব্যক্তির স্বীকৃতি। 20 ধারাতে আছে মামলার রূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি, যেমন ঘোড়াটি সুস্থ কিনা গোয়াকে জিজ্ঞেস করো, গোয়ের বিবৃতি হচ্ছে স্বীকৃতি। 22 ধারাতে আছে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক। মানে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য নেওয়া যেতে পারে। 23 ধারাতে আছে দেওয়ানি মামলার স্বীকৃতি প্রাসঙ্গিক, অর্থাৎ দেওয়ানি মামলার স্বীকৃতি প্রাসঙ্গিক। আর 24 ধারাতে আছে প্রলোভন, ভীতি ও প্রতিশ্রুতির ফলে দোষ স্বীকার করা। মানে কাউকে যদি পুলিশ অফিসার যদি প্রলোভন বা ভীতি বা প্রতিশ্রুতির ফলে কোনো দোষ স্বীকার মুক্তি আদায় করে তাহলে সেটা অপ্রাসঙ্গিক হবে। আর 25 ধারাতে আছে পুলিশ অফিসার ও শুল্ক কর্মকর্তার নিকট দোষ স্বীকার অপ্রাসঙ্গিক। শুল্ক কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা বা
পুলিশ অফিসারের নিকটে যদি দোষ স্বীকার করে তাহলে সেটা হবে অপ্রাসঙ্গিক। 25 ধারাতে আছে, 26 ধারাতে আছে হাজত অবস্থানকালে দোষ স্বীকার, হাজত অবস্থানকালে দোষ স্বীকার। আর 27 ধারাতে আছে যে আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে। আর 28 ধারাতে আছে প্রলোভন, ভীতি ও প্রতিশ্রুতিজনিত ধারণা অনুসরণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক। তার মানে হাজত অবস্থানকালে দোষ স্বীকার, যদি হাজত অবস্থানকালে পুলিশের বিষয়ে উপস্থিতি যদি আসামি দোষ স্বীকার করে তাহলে সেটা হবে প্রাসঙ্গিক। 27 ধারাতে বলা আছে যে আসামি নিকটতে প্রাপ্ত তথ্য প্রমাণ করা যেতে পারে। যদি আসামি বলে যে আমি অমুককে খুন করছি, তাহলে যে খুন করার যে আলাদা অর্থাৎ যে অস্ত্র দিয়ে খুন যদি সে অস্ত্রটা উদ্ধার করতে পারে তখন সেটা হবে প্রাসঙ্গিক। 28 ধারাতে বলা আছে প্রলোভন, ভীতি ও প্রতিশ্রুতিজনিত ধারণা অনুসরণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক। 29 ধারাতে আছে স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কোনো গোপনীয়তার প্রতিশ্রুতি ইত্যাদি দরুন তা অপ্রাসঙ্গিক হবে না। উদাহরণাবাদ মাতাল করে আইন করা হয়েছে। যদি কাউকে মাতাল করে যদি কোনো দোষ স্বীকারোক্তি আদায় করা হয় তাহলে সেটা আমার ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হতে পারে। 29 ধারা অনুযায়ী। আর 30 ধারাতে বলা আছে স্বীকারোক্তি উক্ত স্বীকারকারী ও তার সাথে একই অপরাধে যৌথ অংশীদার ব্যক্তিকে করে তার ব্যবস্থা নেওয়া। তারপরে 31 ধারাতে বলা আছে যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। তার মানে 31 ধারাতে বলা আছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে। 32 ধারাতে বলা আছে সাক্ষী হিসেবে তলব নয় এমন লোকের বিবৃতি। তাহলে 32 ধারাতে একটা ক্ষেত্রে সাক্ষীর বিবৃতি গ্রহণযোগ্য হয়, সেটা হচ্ছে যে যদি 8 শ্রেণীর মানুষকে পাওয়া না যায় তাহলে সেটা কি হবে সাক্ষ্য আইনে এটাকে প্রাসঙ্গিক হিসেবে আদালত ধরে নিতে পারে। তো 32 ধারায় সাক্ষ্য আইন 32 ধারাতে বলা আছে যে 8 জন ব্যক্তির সাক্ষী আদালত প্রাসঙ্গিক হিসেবে ধরে নেয়, তার মধ্যে 32-এর 1 ধারাতে বলা আছে যে মৃত্যুর কারণ সংশ্লিষ্ট বিবৃতি। যদি কেউ মারা যাওয়ার সময় যদি কোনো বিবৃতি দেয় যে আমাকে অমুকে মারছে, এ কথা বলার পর সে মারা যায়, তাহলে আদালত ধরে নিতে পারে যে তার কথাটা সত্য ছিল এবং সেই অনুযায়ী মানে অপরাধকারীকে বিচার আওতায় আনতে পারে। তবে এখানে একটা বিষয় হলো যে মৃত্যুকালীন ঘোষণায় কখনো মৃত্যুদণ্ড হবে না। আর 32-এর 2 ধারাতে বলা আছে সাধারণ কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত বিবৃতি, মানে মানুষের দৈনন্দিন জীবনের যে কাজগুলো থাকে, যেমন ডায়েরি মেনটেন করা, দোকানের তালিকাটা মেনটেন করা, তারপর প্রতিদিন বাজার করা, এই বিষয়গুলো কী হবে, এই বিষয়গুলো বা এই বিষয়ের সম্পর্কে যে বিবৃতিগুলো হবে সেটা আদালত ধরে নিতে পারে যে এটা প্রাসঙ্গিক। আর 32-এর 3 ধারাতে বলা আছে যে বিবৃতি প্রদানকারী স্বার্থবিরোধী বিবৃতি। তার মানে যে লোকটা বিবৃতি প্রদান করবে তার যদি স্বার্থবিরোধী হয়, অর্থাৎ তার এই বিবৃতিটার মধ্যে তার স্বার্থ নাই, তাহলে আদালত ধরে নিতে পারে এই ঘটনাটা সত্য। আর 32-এর 4 ধারাতে বলা আছে যে সর্বসাধারণের অধিকার প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানকারী বিবৃতি। তার মানে কি
মানে হচ্ছে যে সর্বসাধারণ অধিকার অথবা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানকারীর বিবৃতি। তার মানে যদি 10ই মহরম যে মেলা হয়, এই মেলাটা যদি 10 জন লোক বলে, তাহলে আমরা ধরে নিতে পারলাম যে এটা সঠিক। আর 32-এর 5 উদাহরণটা বলা আছে আত্মীয়তার অস্তিত্ব সম্বন্ধে বিবৃতি প্রাসঙ্গিক। এখন দেখা গেল যে আপনার চাচা বিদেশ থাকে, কিন্তু আপনার চাচাকে আপনি কখনো দেখেন নাই, কিন্তু গ্রামের লোকজন জানে যে এই লোকটা আপনার চাচা। যখন আপনি পৃথিবীতে আসেন তার আগে সে এই পৃথিবী এই বাংলাদেশ থেকে সৌদি আরবে বা দুবাই বা কাতারে গিয়েছিল, আর আপনি অনেক বড় হয়েছেন। এখন আপনার সাথে যে আপনার চাচার পরিচয় করে দিবে, পরিচয় করে দেওয়ার আগেই আপনার বাবা মারা গেছে, তাহলে কি হবে? তাহলে এখানে আপনি তো চাচাকে ছিলেন না, তাহলে এখানে এই ক্ষেত্রে যদি পাড়া প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় যে না উনি তোমার চাচা, তাহলে এটা আদালত কী করবে? তখন সে আদালতরা ধরে দিতেছে এই লোকটা তার চাচা ছিল। আর 32-এর 6 উদাহরণে বলা আছে যে পারিবারিক বিষয়ের সম্পৃক্ত দলিল। পারিবারিক বিষয়ের সম্পৃক্ত দলিল বলতে কোনটা বলতে? যেমন আপনার বাবা আপনার মার সঙ্গে আছে, পাশাপাশি সে আরো বিবাহ করছিল। এই ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে উত্তরায় যে কিছুদিন আগে উত্তরা ফ্লাইওভারে একটা গানার করে একজন লোক মারা যায়। পরে অনুসন্ধান করে জানা যায় যে তার 6টা বা 7টা বলছে। এই যে একটা সে যে বিয়ে করছে, এটা তো তার বড় বউ জানা না। সেক্ষেত্রে তার যদি যে বউ দাবি করে সে যদি তার দাবির নামা করতে পারে, তাহলে অবশ্যই তার বউ হিসেবে সেটা প্রায়োরিটি পাবে। আর 32-এর 7 ধারাতে বলা আছে যে দলিল দস্তাবেজ বা ডায়েরিক বিবৃতি সমূহ প্রাসঙ্গিক। তার মানে কি? তার মানে আপনার এই ঘটনা আগে বলা হয়েছে যে আপনি দোকানে যে হিসেব করে একটা খাতা ব্যবহার করেন, এখানে প্রাসঙ্গিক। তারপর 32-এর 8 উদাহরণে বলা আছে যে কয়েকজন কর্তৃপক্ষ বিবৃতি এরকম, যেটা হচ্ছে যে স্টেটমেন্ট, হ্যাঁ, যে কয়েকজন ব্যক্তি হয়তো স্টেটমেন্ট দিয়েছে যে এই লোকটা হচ্ছে আমার চাচা বা আমার দাদা ছিল এবং তার নাকি ছিল। এই জন্য কয়েকজন লোক মানে অর্থাৎ কয়েকজন ব্যক্তি স্টেটমেন্ট সেটা আদালত ধরে নিতে পারে যেটা প্রাসঙ্গিক করা। আর 33 ধারাতে বলা আছে যে পূর্বে কোনো সাক্ষ্য বর্ণিত ঘটনা সত্যতা। পূর্বে কোনো সাক্ষ্য অর্থাৎ পূর্বে কোনো সাক্ষ্য বর্ণিত ঘটনার সত্যতা। দেখা যাচ্ছে যে এক লোক বলছিলেন যে রহিম নামে এক ব্যক্তি প্রাইমারি স্কুলে অমুক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। এখন ঘটনা হচ্ছে যে কোম্পানি ম্যানেজিং কমিটি যখন তাকে বাদ দিয়েছে প্রধান শিক্ষক থেকে, প্রধান শিক্ষক থেকে বাদ দেওয়ার পর তিনি এখন প্রধান শিক্ষকের দাবি নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের র্যালি ধারা অনুযায়ী ঘোষণামূলক মামলা করছে। প্রধান শিক্ষক যখন ম্যানেজিং কমিটি তাকে বাদ দিয়েছে, এই বাদ কেন তাকে দেওয়া হলো বা সে কেন প্রধান শিক্ষক হবে না, হেড টিচার হবে না, সেটাকে চ্যালেঞ্জ করে সে ঘোষণামূলক দায় করছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 877 র্যালি ধারা অনুযায়ী।
তা সেখানে কোনো এক বিবৃতিতে যে একটা লোক বলছিল যে এই লোকটা এই স্কুলের প্রধান শিক্ষক, সেক্ষেত্রে এই প্রধান শিক্ষক যে সে ছিল তা প্রমাণ কি? তাহলে এই লোকটা বিবৃতি দিয়েছে যে এই লোকটা প্রধান শিক্ষক এখানকার বা এখানকার ছিল, এই কথা বলে সে পাড়ি জমাচ্ছে বিদেশে। এখন তো তাকে নিয়ে আসা তো সম্ভব না। সেক্ষেত্রে আদালত সে যে কথাটা বলছে সেটা যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে আদালত ধরে নিতে পারে যে সে স্কুলের প্রধান শিক্ষক ছিল। এই ধরনের ব্যক্তিদের কিছু সাক্ষ্য আদালত ধরে নিতে পারে। আবার বলা হচ্ছে যে মৃত্যুর কারণে যে নিখোঁজ, তার মানে এক লোক কথা বলছে যে পূর্ব সূর্য পূর্ব এই কথা বলি সে বানাইছে, সূর্য পূর্ব দিকে ওঠে এই কথা বলে সে বানাইছে। তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া যাবে যে সূর্য পূর্ব দিকে ওটাই আদালত ধরে নিতে পারে। আবার সেকেন্ডটা হচ্ছে যে আগে সাক্ষী দিয়েছিল, এখন দিতে অক্ষম। তার মানে কোনো লোক আগে সাক্ষ্য দিয়েছিল যে এই লোককে আঘাত করছে, এই ধরনের সাক্ষ্য দিয়েছিল, কিন্তু যে লোকটাকে আঘাত করেছিল সেই লোকটা পরবর্তীতে মারা যায়। ইতিমধ্যে ওই লোকটা প্যারালাইজড হয়, যে লোকটা সাক্ষ্য দিয়েছিল, কিন্তু পরে আর সে কথা বলতে পারে। সেই ক্ষেত্রে আল্লাহ ধরে নিতে পারো যে এটা সত্য ঘটনা আছে। আর 33-এর গতে বলা আছে যে প্রতিপক্ষ তাকে সরিয়ে রাখে। যদি কোনো প্রতিপক্ষ যদি কোনো কিডন্যাপ করে কোনো মানুষকে, কোনো সাক্ষীকে, সেক্ষেত্রে কি হলো, আদালত ধরে নিতে পারে যে এই ঘটনাটা সত্য ছিল। আর 33-এর 4 নম্বরে বলা আছে যে মানে কোনো ব্যক্তি সাক্ষ্য দিয়ে চলে গেছে বিদেশে, তাকে নিয়ে আসা সাক্ষ্য, সেক্ষেত্রে আদালতের সাক্ষ্য একটা আসামি হিসেবে ধরে নিতে পারে।